আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার দলের বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তার কার্যালয়ে ডেকেছিলেন। সে মানে আমি বলবো এরা থিঙ্ক ট্যাঙ্ক। এদের যে কেন্দ্রীয় পরিষদটা আছে তার মেম্বার কয়েকজনকে তিনি ডেকেছিলেন এবং সেখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে। সেই মিটিং এ উপস্থিত ছিলেন এমন একজনের একটা সূত্রে পাওয়া খবরে জানতে পারলাম যে ডক্টর শফিকের কণ্ঠ জুড়ে ভীষণ হতাশা ছিল এবং তিনি আহ, তিনি মানে কি বলবো আর কি মানে এটা যারা ছিলেন তারা আশা করেননি যে এতটা হতাশ কণ্ঠে তাকে কথা বলতে শোনা যায়নি। জামাতে ইসলাম খুব ভালো করেই জানে যে তারা যতই ভারত বিরোধিতা করুক না কেন, বাংলাদেশের আহ, যদি আপনি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন, তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, এবং বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু এরকম অবস্থা। এই ভারত কিন্তু বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং জামাত ইসলাম এটা বোঝে বলেই তারা কিন্তু ভারতের সাথে একটা সুসম্পর্ক করার জন্য অনেক চেষ্টা করেছে। জামাতের আমির এর আগে বলেছেনও, ভারতের কাছে তারা বিভিন্ন সূত্রে প্রস্তাব পাঠিয়েছেন যে জামাতে ইসলাম ভারতের সাথে একটা সুসম্পর্ক চায়, কিন্তু ভারত সরাসরি না করে দিয়েছে। ভারত জামাতে ইসলামকে বিশ্বাস করে না। আমরা কয়েকদিন আগে দেখেছি যে হেফাজতের নেতা মামুনুল হক তিনি একটা প্রতিনিধি দল নিয়ে আফগানিস্তানে গিয়েছেন এবং তালেবানের নেতাদের সাথে দেখা করেছেন। সেই বৈঠকের একটা উদ্দেশ্য ছিল যে তালেবান নেতৃবৃন্দের মাধ্যমে ভারতের সাথে একটা যোগাযোগ গড়ে তোলা। আপনারা জানেন যে আফগানিস্তানের যে বর্তমান শাসক গোষ্ঠী রয়েছে তালেবান, তাদের সাথে ভারতের একটা বর্তমানে একটা সুসম্পর্ক বিরাজ করছে, কিন্তু সেই মিশনও তারা ফেল করেছে। অর্থাৎ তালেবান নেতৃবৃন্দের মাধ্যমে ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার যে চেষ্টা তারা করেছিলেন সেটাও ব্যর্থ হয়েছে। ডক্টর শফিকুর রহমান শেষে যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে এই যে সব কিছু গুছিয়ে আনলাম, এত কিছু করলাম। আপনারা জানেন যে এই যে জুলাই আগস্টের গত বছরের যে জঙ্গি আন্দোলনটা হয়েছিল, জঙ্গি অভ্যুত্থান, জঙ্গি সেনা অভ্যুত্থান, সেটির পেছনে কিন্তু জামাত জড়িত ছিল, শিবির জড়িত ছিল, কিন্তু তারা স্বনামে সামনে আসেনি। সেই জায়গা থেকে বলছে যে এত কিছু করলাম, এবং তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্নে একদম বিভোর হয়ে গিয়েছিল। ডাকসুতে তাদের প্যানেল জিতিয়েছে, জাকসুতে জিতিয়েছে, ইলেকশন ম্যানিপুলেশন হোক আর যাই হোক, এবং তারা প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে তাদের লোক বসিয়েছে। সব দিক মিলিয়ে তারা ক্ষমতায় একেবারে চলে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো সেই জায়গা থেকে তিনি বলেছেন, তাহলে কি আমাদের তীরে এসে তরি ডুবে গেল? প্রিয় বন্ধুরা, এই শেষ বাক্যটার মধ্যে অনেক কিছু রয়েছে। আপনারা চোখ কান খোলা রাখুন। এই মাসটা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণ, ভবিষ্যৎ কোন দিকে যাবে, ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। গতকালই আমি বলেছিলাম, এটা উল্লেখ করেছিলাম মৃদুভাবে, যে আমাদের ডক্টর ইউনূস তিনি ইরানে যাওয়ার জন্য একটা সুযোগ সুবিধা খুঁজছিলেন। কারণ আপনার এই বিমস্টেক সম্মেলনে যখন ইরানের প্রতিনিধি এসছিলেন, ওদের বিদেশমন্ত্রী, সেই সময় ডক্টর ইউনূস একটা সাইডলাইন বৈঠক করেছিলেন। বৈঠক করে তিনি বলেছিলেন যে আপনার দেশের বাসিন্দা হতে আমি ইচ্ছুক। আমি খবরও করেছিলাম। তা এখন ইরানের যে অবস্থা, সেই সময় বলেছিলাম ভবিষ্যতে কিন্তু ইরান খুব একটা সেফ থাকবে না। ডক্টর ইউনূস, আপনি যাচ্ছেন কোথায়? মানে আপনার পরিকল্পনা যেটা, সেটা বাস্তবায়ন হবে না। গতকালকে আমি বলেছিলাম যে ইরানের অবস্থা খুব খারাপ। আজকের কাগজে এইটা বেরিয়েছে, উত্তাল ইরানে বাড়ছে মৃত্যু, হুঁশিয়ারি ট্রাম্পের। কি লিখছে শুনুন। তেহরান, 2 জানুয়ারি। আরো একবার প্রতিবাদ আন্দোলনে উত্তপ্ত ইরান। গত কয়েকদিনের বিক্ষোভে ইতিমধ্যে প্রাণ গিয়েছে 7 জনের।
নিহতদের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর এক সদস্য। সাধারণ মানুষের ওপরে ইরান সরকারের বল প্রয়োগ করলে তার ফল ভালো হবে না বলে সমাজ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তারাও চুপ করে বসে থাকবে না বলে ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছে তেহরানও। 2022 সালে পুলিশি হেফাজতে মাসা আমিনি নামে তরুণীর বিক্ষোভের পরে হিজাব বিরোধী আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল আয়াতুল্লাহ খামেনির দেশ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছিল সেই সময়তে 550-রও বেশি মানুষের। 3 বছর পর ফের রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। তবে এবারের ক্ষোভের মূল কারণ সম্পূর্ণ ভিন্ন। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পানীয় জলের প্রবল সংকট গত কয়েক মাস ধরেই ভুগছেন স্থানীয় মানুষেরা। বিদায়ী বছরের শেষ কয়েকদিনে সেই ক্ষোভই ফেটে পড়তে দেখা গিয়েছে ইরানের রাস্তায়। এখানে একটু বলে দিই, আপনাদের হয়তো মনে আছে, ইরানে হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে এক তরুণী, তিনি প্রকাশ্য তেহরানের রাস্তায় হিজাব ছিঁড়ে ফেলে মাথার চুল কেটে ফেলেন। সেই অপরাধে এই মাসাহা যে আছেন তাকে ফাঁসি দেওয়া হয়। তুলে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে ফাঁসি দেওয়া হয়েছিল। এতটাই একেবারে সরকার এরকম যে আইন আদালতের কোনো ধার ধারে না, পুলিশি হেফাজতে তাকে ফাঁসি দিয়ে দিল, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে বেড়ে দিয়েছে। এখন ওইটা যখন সমাজ মাধ্যমে মারফত বেরিয়ে পড়ে, খবর তো চেপে রাখা হয়েছিল, সব দেশেই খবর চেপে রাখার চেষ্টা হয়, ইরানও চেপে রেখে দিয়েছিল। এবার সমাজ মাধ্যমে যখন ওই খবরটা বেরিয়ে পড়ে তখন একবার দলে দলে মানুষ বেরিয়ে পড়ে। সেই সময়তে একবার আনরেস্ট একটা তেহরান হয়ে ওঠে, সেখানে গুলি টুলি চললে পরে 550-রও বেশি মানুষ মারা যায়। কিন্তু এবারের ঘটনাটা একটু অন্য। এবারে ইরানের এই 3 বছর পর ইরানের ওপর স্যাংশন রয়েছে। ভারতও ইরান থেকে এখন কম তেল নিচ্ছে, কারণ রাশিয়া থেকে তেল বেশি নিচ্ছে পুতিনের সঙ্গে করার পর, আলোচনার পর। ফলে চীন যতটুকু নিচ্ছে, বাকিটা ইরান কোথাও বেচতে পারছে না। এখন ডলারের প্রচন্ড সংকট। এখন ইরানের $1 কিনতে গেলে মানুষকে গুনতে হচ্ছে 1.42 মিলিয়ন আপনার রিয়াল। ভাবুন, 1.4 1,40,000 মতো রিয়াল দিলে তবে $1 পাওয়া যাচ্ছে। মুদ্রাস্ফীতি এই জায়গায় গিয়ে পৌঁছেছে, 256% মুদ্রাস্ফীতি। ভাবা যায় মানুষ খাবে কি? তাই লেখা হচ্ছে এখানে, 28 ডিসেম্বর রাজধানী তেহরান থেকে শুরু হয় প্রতিবাদ আন্দোলন। এরপরে তা ছড়িয়ে পড়ে আলবোর্জ, কামরান শাহ, মারকাজি, এসপাহান, হামেদানের মতো এলাকায়। মূলত বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের থেকেই শুরু হয় এই প্রতিবাদ বিক্ষোভ। পরে তাতে যোগ দিয়েছেন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষও। ডলারের নিরিখে রিয়ালের মান তলানিতে গিয়ে ঠেকেছে রিয়াল। ফলে চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে গোটা দেশ। বিক্ষোভকারীরা জানাচ্ছেন তাদের পকেট ফাঁকা, ফ্রিজে খাবার নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা, বাজার বন্ধ। ফলে মানুষের সব রোষ গিয়ে পড়েছে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ওপর। পথে নেমে বিক্ষোভকারীরা এখন একনায়কের মৃত্যু, খামেনির মৃত্যুর মতো স্লোগান তুলছে। মাসুদ পেজেশকিয়ান, যিনি প্রেসিডেন্ট, সরকারের দিকে আঙুল তুলে কেউ বলছেন আপনাদের লজ্জা হওয়া উচিত। এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন ইসরায়েলের মোসাদ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর এক রেডিও বার্তায় ফরাসি ভাষায় ইরানের আন্দোলনকারীদের প্রতি বলা হয়েছে, একসঙ্গে তোমরা রাস্তায় বেরো, সময় এসে গিয়েছে, আমরা তোমাদের সঙ্গে আছি। এই যে ঘিটা ঢালছে না আগুনে, সেটা আসলে করছে আমেরিকা। এর পেছনে জেনে রাখবেন, এর পেছনে আবার একটা রেজিম চেঞ্জের গল্প আছে। প্রথমে হলো পাকিস্তান, তারপর তার আগে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, ঠিক এইভাবেই সিরিয়া হয়েছিল, এইভাবেই লেবানন হয়েছিল, এবার গিয়ে পড়লো ইরান। দেখলে ইরানকে তো এমনি মারা যাবে না, তাই
আমেরিকা কি করলো? আমেরিকা তার দোসর ইসরায়েলকে লাগিয়ে দিয়েছে, তোমরা ওর পেছনে লেগে পড়ো, রেজিম চেঞ্জ করতে হবে, এই আমাদের খামেনি তাকে দেশ ছাড়া করতে হবে। তা এই এখন পুরো ঘিটা ঢালছে ইসরায়েল, যে তোমরা মারো, আমরা তোমাদের সঙ্গে আছি, রাস্তায় বেরো। আর এদিকে হুঙ্কার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে লিখছেন, পরিস্থিতি সামাল দিতে বছরের শেষ দিনে আচমকা ছুটির ঘোষণা করে দেয় সরকার, কিন্তু তাতেও বিক্ষোভ দমন করা যায়নি। উল্টে ইংরেজি নতুন বছরের শুরু থেকে আরো জোরদার হয়েছে আন্দোলন। আমদানি বাড়াতে দেশের অস্ত্র ভান্ডার থেকে বিভিন্ন যুদ্ধাস্ত্র, ক্ষেপণাস্ত্র বিক্রির কথা ঘোষণা করেছে সরকার, কিন্তু কিনবে কে? কারণ স্যাংশন আছে, তো কোনো দেশ তো কিনতে চাইবে না। সেই সঙ্গে কঠোর হাতে বিক্ষোভ দমনে নেমেছে ইরানের নিরাপত্তা বাহিনীও। গত দুদিনে লোরদেগান, আজনা, লোরেস্তান, ফুলাদ শহর, বখতিয়ারি এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে। বাসিজ এলাকায় আবার বিক্ষোভকারীর হাতে মৃত্যু ঘটেছে রেভলিউশনারি গার্ড ভলেন্টিয়ারের সদস্য 21 বছরের এক তরুণ। এই পরিস্থিতিতে তেহরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, যদি শান্তিকামী বিক্ষোভকারীদের উপরে ইরান গুলি চালায় বা হিংসা ছড়ায়, তাহলে আমেরিকা ইরানের সাধারণ মানুষকে রক্ষা করবে। জানিয়ে রাখতে চাই যে আমরাও বন্দুকে গুলি ভরে তৈরি আছি। যদি খামেনি এক শীর্ষ উপদেষ্টা আলী শামখানি ট্রাম্পের এই হুঁশিয়ারির জবাবে খোঁচা দিতে গিয়ে ইরান এবং আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের প্রসঙ্গ তুলেছেন এবং বলেছেন উচিত জবাব দেওয়া হবে। এই হচ্ছে সাম্প্রতিক ইরানের অবস্থা, যেটা গতকালকে আমি ছুঁয়ে গেছিলাম, আজকে কাগজেও এটা বেরিয়ে গেছে, আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিলাম যে এই হচ্ছে অবস্থা ইরানের। ফলে আর একটা বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে ইরান। আর সেক্ষেত্রে দখলদার কে থাকবে? দখলদার থাকবে পুরো আমেরিকা এবং তার সঙ্গে হচ্ছে ইসরায়েল। মানে এই যে ইসরায়েল আর ইরান দুজনের মধ্যে যে সম্পর্ক, যুদ্ধের সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য, মানে ওই খামেনিকে সরালে পরে সমস্ত সম্পর্ক বেরিয়ে আসবে, ঠিক হয়ে যাবে। এবং ইরানের যে সাধারণ মানুষ, তাদেরকে পুরো খেপিয়ে দেওয়া হয়েছে, সমস্ত মানে অর্থনীতিটার 12টা বাজিয়ে দিয়ে। কারণ স্যাংশন যদি 79 থেকে স্যাংশন চলছে, আপনি বলুন, একটা দেশ শুধু তেলের উপরে বেঁচে আছে, সেই তেলটা কেনার কোনো লোক নেই, যুদ্ধাস্ত্র কেনার কোনো লোক নেই, তাহলে সেই দেশটা বাঁচবে কি করে? এতদিন ভারত সাহায্য করেছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারতও বুঝতে পেরেছে বেশি দিন ইরানের সঙ্গে থাকা যাবে না। যদি ইরানের সঙ্গে থাকি, তাহলে পরে ইসরায়েল আমার বন্ধু হিসেবে ইসরায়েল আমার হাত ছেড়ে দেবে। সবই কূটনীতির খেলা। ভারত চুপচাপ নিজের ডিসিশন নিয়ে, ভারত রাশিয়া থেকে, মিডল ইস্ট থেকে ভারত তেল আমদানি করছে, ইরানের থেকে করছে। যেহেতু ইরানের একদম অর্থনীতি বসে গেছে, তাই ইরানের থেকে তেল আমদানি কমালেও কিছুটা আমদানি বজায় রেখেছে এবং যতটা বাড়ছে ভারতবর্ষ তাকে খাবার দাবার জুগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটা পুরো দেশের, মানে কয়েক কোটি দেশে, মানে ইরানের জনসংখ্যা আমার ঠিক জানা নেই কত জনসংখ্যা আছে, পুরো দেশটাকে খাওয়ানোর ক্ষমতা তো ভারতবর্ষের নেই। তার অন্যান্য কমিটমেন্ট রয়েছে, দেশের মানুষের প্রতি কমিটমেন্ট রয়েছে, বিদেশের যে সমস্ত মানুষগুলো রয়েছে, তারপর ব্যবসার কমিটমেন্ট রয়েছে। সমস্ত কিছু সামলে ইরানকে পুরো দেশটাকে খাওয়ানো সম্ভব নয়। ফলে ইরানের এখন $1 কিনতে গেলে খরচা হচ্ছে 1,40,000 আপনার রিয়াল। কোনো মানুষের পক্ষে কি সম্ভব? ফলে এই স্যাংশনের পেঁচে এবং ইসরায়েলের যুদ্ধটাকে ইরানের বিরুদ্ধে থামানোর জন্য আমেরিকা আবার একটা রেজিম চেঞ্জের খেলায় নেমে পড়েছে। এবং খুব শিগগির দেখবেন এই পেজেশকিয়ান সহ এই আমাদের আয়াতুল্লাহ খামেনি, তিনি সব সম্ভবত 7 দিনের মধ্যে খুব পালাবেন। এছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই। যদি দেশে থাকেন, জনতার হাতে মার খেয়ে মরে যাবেন। ফলে আমি যেটা বলেছিলাম, ইউনূস সাহেব আপনি যাবেন কোথায়? আপনার সব রাস্তা বন্ধ। তুর্কির এখন অবস্থা খুব খারাপ। তুর্কি খাবার চেয়ে পাঠাচ্ছে, চিঠির পর চিঠি, খালি প্লেন পাঠিয়েছে, খাবার দাও।
খালি প্লেন ফিরে গিয়েছে, ভারতবর্ষ বলেছে খাবার দেবো না। শত্রুতা এবং বন্ধুত্ব একসঙ্গে চলে না, একটা পথে চলতে হবে, হয় তুমি বন্ধু হও হয় তুমি শত্রু হও। যদি শত্রু হও শত্রুর মতো ব্যবহার পাবে, আর বন্ধু হলে বন্ধুর মতো ব্যবহার পাবে। তুমি শত্রুতাও করবে আবার বন্ধুত্বের হাত বাড়াবে, দুটো একসঙ্গে হবে না। ভারতবর্ষ ফিরিয়ে দিয়েছে। আমি জানি না আগামী দিন বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কোন দিকে যাবে, বিশেষ করে এই 12ই ফেব্রুয়ারি যে ঘটনাটা হওয়ার কথা আছে। যদিও আমি বারবার বলছি যে ইলেকশন হবে না, কোনো মতে ইলেকশন হবে না। ইলেকশন হওয়ার মতো কোনো রকম চিহ্ন এখনো পর্যন্ত সাস্টেন করছে না। মানুষের মধ্যে কোনো উত্তেজনা দেখছেন, ইলেকশন নিয়ে আলোচনা দেখছেন, কিচ্ছু না। ভোট হবে, তার গণনার দিন, ফল প্রকাশের দিন, কিচ্ছু নেই। আসলে একটা মূল্য ঝুলিয়ে রাখা হয়েছে, একটা জাতীয় সরকার গড়ার একটা চেষ্টা করা হচ্ছে। সেই জাতীয় সরকার যদি গড়ে তাহলে মানে তারেক রহমানের কপালে অশেষ দুর্গতি আছে। সেই জন্য মনে করিয়ে দেওয়া হয়েছে যে 71 সাল যদি সাস্টেন করতে না পারেন তাহলে 71 সালের পুনরাবৃত্তি ঘটবে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। আগামী নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে বিএনপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা হবে, এই ধরনের একটা আলাপ তোলার চেষ্টা হচ্ছে। এটা যেমন দেশের ভেতর থেকে, এটা তেমনি দেশের বাইরের গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররাও আস্তে আস্তে বলতে শুরু করেছেন। আমি ধারণা করি সময় যত যেতে থাকবে এই ব্যাপারে কথা তত বাড়বে, এবং বাড়তে বাড়তে নির্বাচনের পর এটা নিয়ে জল ঘোলা করার চেষ্টা হবে। আমি খুব কনফিডেন্টলি এটা মনে করছি, কারণ দীর্ঘদিন থেকে এই ধরনের একটা গ্রাউন্ড তৈরির চেষ্টা আসলে আমি দেখছি। কেন কথাটা মনে হলো পরে আসছে, তার আগে সামনে নির্বাচনটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু কথা বলা যাক। মানে আগামী নির্বাচনটা ডক্টর ইউনূস যেভাবে বলছেন ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, আমি এটা আসলে মনে করি না। আগামী নির্বাচনটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না। কিছু সহিংসতা হওয়ার সম্ভাবনা আসলে আমি দেখছি, বিশেষ করে যে জায়গাগুলোতে বিএনপি এবং জামায়াতের শক্তি বেশ কাছাকাছি আছে। আর বিএনপির যদি কোনো কোনো জায়গায় বিদ্রোহী প্রার্থী থেকে যায়, বিএনপির বিদ্রোহী প্রার্থী অনেক বেশি থাকবে কিনা জানি না। যেটা হয় আর কি, একটা দল যখন প্রায় নিশ্চিতভাবেই নির্বাচনের পর ক্ষমতায় আসছে, সেখানে বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রবণতা কম থাকবে, কিন্তু তারপরে হতে পারে। ফলে দুজন শক্তিশালী বিএনপির প্রার্থী, একজন ধানের শীষ আর একজন যদি বিদ্রোহী প্রার্থী থেকে থাকেন, তাদের মধ্যেও সংঘাতের সম্ভাবনা থাকতে পারে, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। এবং সংঘাতের সম্ভাবনা এই কারণেই সম্ভবত বাড়বে যে সরকার খুব ভালো ডেটারেন্ট দেখাতে পারবে না। মানে যেটা হয় আর কি, একটা অপরাধের ডেটারেন্ট হচ্ছে কোনো একটা অপরাধ ঘটার সাথে সাথে তাদেরকে, যারা অপরাধ সংগঠিত করেছেন তাদেরকে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া। এগুলো করলে আসলে এই ধরনের অপরাধ করতে অন্যরা আর প্রলুব্ধ হয় না, তারা এটা থেকে দূরে থাকার চেষ্টা করে। তো সেই ঘটনা ঘটবে কি না সেটা আমরা নিশ্চিত নই, কারণ ডক্টর ইউনূস সরকার আসলে এই ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করছেন না। আমি প্রায় বলি যে আমাদের সেনাবাহিনী যেহেতু মাঠে আছেন, তাদেরও আসলে আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে। না হলে এই নির্বাচন যদি সহিংস হয়, এই নির্বাচন যদি ভালো না হয়, তাহলে তার দায় তাদের উপরে পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশাসন, পুলিশ, সরকার মিলে বা বিএনপি গায়ের জোরে নির্বাচন প্রভাবিত করবে, নির্বাচনকে তার দিকে নিয়ে আসার চেষ্টা করবে কিনা, বা উল্টো এই প্রশ্নও করে রাখতে চাই, নাকি সরকারেরই একটা অংশ চাইবে জামায়াতের পক্ষে এই ধরনের কাজ করতে। শেষে জবাবগুলো দেবো, কিন্তু তার আগে যে বলছিলাম দীর্ঘদিন থেকে একটা গ্রাউন্ড তৈরির চেষ্টা আছে, সেই চেষ্টাটার কথা একটু বলা দরকার। আমরা খেয়াল করব জামায়াত আগামী নির্বাচন জিতে যাবে, এই ধরনের একটা হাইপ দীর্ঘদিন থেকে তোলার চেষ্টা হচ্ছে। আমরা প্রায় দেখব ফেসবুকে নানা রকম পোল করা হচ্ছে। এটা বহু মানে 5 আগস্ট পরবর্তী সময়ে বহু দেখলাম, আমাকে অনেকে পাঠিয়ে দেখিয়ে বলছেন বিএনপির তো অবস্থা খারাপ, জামাতের অবস্থা খুব ভালো মনে হচ্ছে। এর মধ্যে অনেকেই আছেন যারা আসলে জামাত সমর্থক নন, বরং জামাত জিতে যেতে পারে এটাই তারা ভয় পান। তো এরকম প্রচুর পোল আপনি দেখবেন। আমি সবাইকে বলি প্রায় যে আপনার নিজেও একটা পোল খুললেই দেখবেন জামাত ক্ষমতায় আসছে, তারা বেশি সিট জিতছে, এটা অন্তত 3 গুণ বিএনপির চাইতে। বা ইদানিং আমি দেখছি জনাব তারেক রহমান দেশে আসার পর প্রধানমন্ত্রী হিসেবে কাকে পছন্দ করেন, জনাব তারেক রহমানের ছবি, জনাব ডাক্তার শফিকুর রহমানের ছবি দিয়ে একটাতে ধরুন হার্ট সিম্বল আর একটাতে লাইক সিম্বল দিয়ে বলছে আপনারা ভোট দিন। দেখা যাবে ওখানেও 2 গুণ 3 গুণ ভোট পাচ্ছেন ডক্টর শফিকুর রহমান জনাব তারেক রহমানের তুলনায়। সো এইভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে যে জামাত এবার ক্ষমতায় চলে আসবে বা খুব কাছাকাছি চলে এসছে। এখন তাদের সাথে এনসিপি যুক্ত হয়েছে, এনসিপি যুক্ত হবার কারণে এটা আরও সুবিধাজনক অবস্থায় তারা চলে গেলেন, সুতরাং তারা জিতে যাবে, এটা একটা ভাইব দেওয়ার চেষ্টা হচ্ছে।
দু একটা জরিপ টরিপ এসছে আমাদের সামনে, সেগুলো তো কখনো কখনো দেখা গেছে যে তাদের অবস্থা ভালো। এইসব কিছুকে একত্র করে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা দুটো লাভ আছে। একটা হলো তারা যখন জনগণের সামনে এটা তুলে ধরার চেষ্টা করছেন যে ওরা ক্ষমতায় চলে আসতে পারে, তাহলে জামাতের এটা নির্বাচনে ভালো ফলাফল করতে সাহায্য করে। এটা হয় অনেক সময়। আর সাধারণত বাংলাদেশের লোকজনের প্রবণতা এরকম, তারা তার কনস্টিটিউয়েন্সিতে এমন কাউকে নির্বাচিত করতে চায় যে সরকার গঠন করবে। এটা আমি বলছি ফ্লোটিং ভোটের কথা। সাধারণ ভোটাররা, মানে কতগুলো তো হার্ডকোর ভোটার আছে, তারা তার দলকে ভোট দেবেই পরিস্থিতি যাই হোক না কেন। কিন্তু মাঝে যে ভোটাররা আছে তারা অনেকগুলো জিনিস হিসাব নিকেশ করে। ইনকামবেন্ট সরকার যদি থাকে, এখানে এবার সেটা কাজ করছে না, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকে। তার ছাড়াও যেটা থাকে সেটা হলো কী সুবিধা পাবে কী সুবিধা পাবে না, এবং ওই সিদ্ধান্তটা মানার চেষ্টা করে যে দল ক্ষমতায় থাকবে সেই দলের এমপি বেটার উন্নয়ন করতে পারবে। এগুলোর বিরুদ্ধে আমরা অনেক সময় কথা বলেছি, এমপির কাজ উন্নয়ন করা না, তার কাজ একেবারেই ভিন্ন। কিন্তু তারপর আমাদের দেশে এটা চলছে এবং আরও বেশ কিছুদিন হয়তো চলবে। তো ফলে এটা তার নির্বাচনে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে ভোটারদেরকে প্রলুব্ধ করতে পারে যে না, যেহেতু ক্ষমতা চলে আসতেই পারে তাই তার প্রার্থীকে ভোট দেওয়া যাক। আদারওয়াইজ সে যদি অনেক পিছিয়ে থাকে, অনেক সময় এটা হয় যে তার প্রার্থীকে তার হয়তো পছন্দ হচ্ছে, কিন্তু সে মনে করলো যে একে ভোট দিয়ে তো লাভ নাই, ওর দল তো ক্ষমতায় আসবে না, সুতরাং বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে তার প্রার্থীকে দেই। সো এটা একটা ট্রিক, এই হাইপের মাধ্যমে তারা তাদের ভোট এবং সিট বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু যে কথাটা বলছিলাম, এটাই আসলে তারা ব্যবহার করবে এই ভোটকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আমরা ধরে নিলাম যে দল ক্ষমতায় চলে আসতে পারে বলে আলাপ টালাপ তোলা হচ্ছে, সেই দল এনসিপি আসার আগে সেই দল 25-30 সিট পেল, 40 সিট পেল, টেনে টুনে গায়ের জোরে যদি আমি এটাকে বাড়িয়ে 50 সিটও বলি, মানে আমার কাছে মনে হয় না জামাতের সাথে যে ইসলামিস্টদের জোট ছিল তারা 50 সিটও পাবে। তারপরে বাড়িয়ে বললাম, এনসিপি যোগ হওয়ার পর আরও কিছু বাড়লো, তারপরও সেটা কি কই দাঁড়াবে? কিন্তু ওই যে ন্যারেটিভ আছে, ও জিতে যেতে পারতো। এখন যদি 50-60 সিটও এনসিপি সহ পেয়ে যায়, আমি মনে করি না এনসিপি সহ যে জোট হয়েছে এটাও এই পরিমাণ সিট পাবে, তারপরেও ধরে নিলাম যে এটা পেলেও দেখা যাবে এটা তাদের জন্য অনেক ভালো ফলাফল। কিন্তু তারপরও তারা আসলে ওই হাইপের তুলনায় মানুষের কাছে বলবে আমাদের তো জিতে যাওয়ার কথা ছিল, আমরা অর্ধেকের কম সিট পেয়ে গেলাম, বা অর্ধেকের কম সিট দেয়া হলো, বিএনপির পক্ষে প্রশাসন পুলিশ সহ সবাই কাজ করেছে বলে কারচুপি হয়েছে, তাই আমাদের ফল এরকম হয়েছে। এটার মাধ্যমে নির্বাচনের পরপরই একটা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করা হতে পারে বলে আমি মনে করি। এটাকে আমি একদম সুনির্দিষ্ট পরিকল্পনা দেখছি, এবং এই পরিকল্পনার ব্যাপারে আমার মনে হয় বিএনপির সতর্ক থাকা উচিত। আর যে কথাটা বলছিলাম, কারচুপি বরং প্রশাসনে জামায়াতের যে পরিমাণ ইনফিলট্রেশন হয়েছে, তাদের যে পরিমাণ লোকজনকে বিভিন্ন দায়িত্বে বসানো হয়েছে, এবং আমি গতকালই একটা ভিডিওতে জানিয়েছিলাম একজন খুবই সিনিয়র সাংবাদিকের রেফারেন্সে তিনি অন রেকর্ডে কথা বলেছেন যে নাহিদ ইসলামকে সরকারের একজন উপদেষ্টা বারংবার ক্রমাগত চাপ দিচ্ছেন জামাতের সাথে জোট করার জন্য। সো যে সরকারে জামাতের এরকম সমর্থক আছেন, আরও আছেন, আমরা আসলে জানি, আমি প্রত্যেকের নাম বলতে যাচ্ছি না, বা অন্তত তীব্র বিএনপি বিদ্বেষী আছেন, তারা সবাই মিলে তো জামাতের পক্ষে কাজ করার সম্ভাবনা আছে। বরং কারচুপি জামাতের পক্ষে হওয়ার সম্ভাবনাই আমি দেখছি, কিন্তু বিএনপির পক্ষে কারচুপি হতে পারে, এই সংখ্যার একটা হিসাব নিকাশ দেখিয়ে সেই গ্রাউন্ড প্রস্তুত করা হচ্ছে। এই ব্যাপারে সতর্ক থাকা দরকার আছে, এবং সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা, আমাদের একটা কথা মনে রাখতে হবে, দিনের শেষে তিনি সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হবেন। প্রশ্ন বিএনপি তুলুক আর জামায়াত তুলুক, নির্বাচন খারাপ হয়েছে এবং সেটা নিয়ে যদি মাঠে কোনো রকম কোনো অস্থিরতা তৈরির চেষ্টা হয়, সেই নির্বাচনকে যদি প্রশ্নবিদ্ধ করা হয়, ডক্টর ইউনূস সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়বেন। তিনি দেশ ভালো চালাননি, আমি প্রায় বলি তার কাছ থেকে প্রত্যাশা আমি অনেক কম রেখেছিলাম, তারপরও সেই কম প্রত্যাশারও আশপাশে তিনি যেতে পারেননি। কিন্তু তারপরও ছাড় দেই, অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রগুলোর কী ধরনের সংকট হয় সেটা মাথায় রেখে। কিন্তু নির্বাচনটাও তিনি যদি ঠিকঠাক মতো করে যেতে না পারেন, সেটা যদি সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয়, তিনি খুব বড় বিপদে পড়বেন। তার সারা জীবনে অর্জিত যে রেপুটেশন, সেটা আর কিছুই থাকবে না। তার ব্যর্থতা তো আছেই, মাঝখানে দেখা যাবে তিনি তার ব্যক্তিগত বেশ কিছু জিনিস ঠিকঠাক করে নিয়েছেন, গ্রামীণের আইনগত জটিলতা, কিছু অনুমোদন তিনি তার প্রতিষ্ঠানের পক্ষে নিয়েছেন। দিনের শেষে তখন মনে হবে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় দায়িত্বে বসে আসলে নিজের এই কাজগুলো করেছেন, রাষ্ট্রের জন্য তেমন কিছু করে যান নাই। সেজন্য আমি মনে করি ডক্টর ইউনূসের সরকার এই ব্যাপারে যেন খুব ভালোভাবে সতর্ক থাকেন এবং নির্বাচনে
প্রত্যেকটা ক্ষেত্রে ট্রান্সপারেন্সি যাতে জনগণের সামনে স্পষ্ট হয়, এটা খুব জরুরি। জনগণের সামনে ট্রান্সপারেন্সি যদি স্পষ্ট করা যায়, তখন কেউ এই রকম নানা রকম অভিযোগ, কারচুপি, আমরা একসময় সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপির কথা শুনতাম, সেগুলো থেকে এগুলো বলার চেষ্টা হতে পারে, কিন্তু সেগুলো জনগণ বিশ্বাস করবে না। ডক্টর ইউনূসের মনে রাখা দরকার যে তিনি এই দায়িত্বে এসে আসলে অনেক কিছু অর্জন করার ছিল না, কিন্তু তার হারানোর অনেক কিছু আছে। অলরেডি তিনি অনেক কিছু হারিয়েছেন। আর এখন নির্বাচনটা যদি খুব খারাপ হয় এবং এই ধরনের পরিস্থিতি যদি তৈরি করার চেষ্টা করা হয়, সেটা তার রেপুটেশন একেবারেই ধ্বংস করে দেবে। বেচারা হাসনাত আব্দুল্লাহ এতদিন আস্তে 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 তৈরি করা তাদের ঘর তাসের ঘরের মতন এখন ঝরে পড়ার মতো অবস্থা। একে একে তাদের এতদিনের বিশ্বস্ত, শুধুমাত্র দল গঠন না, দল গঠনের আগে শেখ হাসিনা বিরোধী আন্দোলন সব সময় পাশে থাকা মানুষগুলো হাসনাতদের ছেড়ে চলে যাচ্ছে। এই সময়ে তারা হাতে বেড়ে খড়কুটো ধরে বেঁচে থাকার মতো করে চেষ্টা করছে জামাতকে আঁকড়ে ধরে তাদের নিজেদের রাজনৈতিক অস্তিত্বটা ন্যূনতম টিকিয়ে রাখতে। তবে আমি আপনাদেরকে আবারও বলি, রিপিট করি, যে বাংলাদেশে এনসিপি নামে কোনো রাজনৈতিক দল টিকে থাকা এটা কোনো যুক্তিতে খাটে না। দেখেন, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই রাজনৈতিক দলের যে জনভিত্তি, যে অস্তিত্ব, যে তৃণমূল সমর্থন, সেই দলগুলোই 40-50 বছর বয়স হওয়ার পরেও একদল আরেক দল ক্ষমতায় আসলে পরে মুষড়ে যায়, দুমড়ে যায়, মুচড়ে যায়, তারপর কোনো রকম ঘুরে ফিরে আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়। সেখানে এই এনসিপি যেখানে দাঁড়িয়েছেই চাঁদা, ভাগবাটোয়ারা, অভিযোগ, অনিয়ম, বিভিন্ন নিয়োগ, এসবের উপর দিয়ে সেই সংগঠনে দাঁড়ানো খুব মুশকিল। যাক, হাসনাত আব্দুল্লাহর 1-2টি মন্তব্য ধরে আমাদের আজকের আলোচনা। আমি জানি না যে আজকে যদি বিএনপির সঙ্গে হাসনাত আব্দুল্লাহদের জোট হতো, তাহলে হাসনাত আব্দুল্লাহরা এখন কোন মুখে কোন সুরে কথা বলতেন। মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে হাসনাত আব্দুল্লাহ। আচ্ছা, এটা বুঝতে কোনো বাকি থাকে? বাংলাদেশে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ বিহীন যত যাই বলেন জামাতের একটা সমর্থক গোষ্ঠী, কিন্তু মাস পিপল অথবা মাস সেন্টিমেন্ট যদি বলেন, সেটা কার দিকে? আমার তো ধারণা যে ইলেকশনের সময় বিএনপিকে বলতে হবে না, তারেক রহমান সাহেব দেশে আসছেন, বলে দিবেন ডিসি সাহেব, এসপি সাহেবরে, এই আমার ভোট তুমি ইয়েতে ভরো, বাক্সে ভরো, এরকম কোনো অর্ডার দেওয়ার বিএনপির প্রয়োজন পড়বে না। যে নট দ্যাট যে তারা খুব জনপ্রিয়তার ঢল নেমে করছে তা না, অটোমেটিকলি প্রশাসনের একটা অতি উৎসাহী অংশ আছে, ওই অংশটা বড় মাপের। এই অতি উৎসাহী অংশ যখন দেখবে যে বাংলাদেশে তো সামনের নির্বাচনে তো বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারাই উৎসাহী হয়ে বিএনপির জন্য যা যা করার করে দিবে। হাসনাত বোধহয় এটা বুঝতে একটু দেরি করে ফেলেছে, অথবা বুঝেছে, বুঝেও না বুঝার ভান করে এখন যেহেতু জামাতের ঘরে গিয়েছে, ফলে অনিবার্য পরাজয়ের হাতছানি বা অন্য কোনো উদ্দেশ্যে এই কথা বলছেন যে আমাদের কাছে মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে, এমন মন্তব্য করেছেন কুমিল্লা 4 দেবিদ্বার আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি ওখানে একটা প্রোগ্রামে এই কথা বলছিলেন যাচাই বাছাই শেষে, নিজের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বলছেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময় প্রশাসনের নির্মোহ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ যে আচরণ আমরা প্রত্যাশা করি, সেটা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। এখানে এসে নির্বাচনের প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে সেটা নিয়ে আমি শঙ্কা প্রকাশ করছি। ভাই রে ভাই, আপনার শঙ্কা প্রকাশ করছিল, আপনাদের পক্ষে থাকলে তখন তো নিরপেক্ষ বলেন। ওই যে ডিসি সাহেবরা যখন আপনার চাঁদপুর থেকে এনসিপির যাত্রা শুরুর দিন গাড়ি পাঠায়, তখন তো বলেন না যে এটা নিরপেক্ষ হচ্ছে না। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জানান, বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুল হাসান মুন্সির বিরুদ্ধে ব্যাংকের ঋণ খেলাপের অভিযোগ রয়েছে। তিনি বিগত সময়ে একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন, মানে প্রতিপক্ষের উপর। এনসিপির এরা খুব দেখলাম যে প্রতিপক্ষের মনোনয়ন বাতিলের জন্য খুব, এটা কি শেখ হাসিনা যে 14 নির্বাচনে যে একটা উৎসাহ দিয়ে গেছেন যে অটো পাস, এইটার কোনো আগ্রহ তৈরি হলো কিনা? আচ্ছা, কতিপয় রাজনৈতিক দল প্রশাসন ও পুলিশকে নিয়ন্ত্রণ করতে চায় বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় বিভিন্ন স্থানে হামলা হয়েছে, আমরা দেখেছি প্রকাশ্যে হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। স্পষ্ট প্রমাণ থাকার পরও এখন পর্যন্ত প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। আচ্ছা, এখানে আবার একটা কাহিনী ঘটেছে, একটু মত তৈরির চেষ্টা বলবো কিনা। কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুল আহসান মুন্সি হলফনামায় তথ্য গোপন করেছেন এমন অভিযোগ তোলেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। জাহাঙ্গীর আলম হাসনাত আব্দুল্লাহর অনুসারী বলে জানা গেছে। শুক্রবার বেলা 2:50 বিএনপি প্রার্থী মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা সহ বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবী বাহাসে জড়িয়ে পড়েন। তারপর অবশ্য জিনিসটা সমাধান হয়েছে। ইন্টারেস্টিং কি জানেন, যে হাসনাত আব্দুল্লাহদের এখন যেটা, আমি কি এটাকে ফাদার সংগঠন বলবো না মাদার সংগঠন বলবো, জামাত ইসলামী,
তাদের নেতা শাহজাহান চৌধুরী চট্টগ্রামে যখন হুঙ্কার দেন যে প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, আমাদেরকে প্রোটোকল দিবে, আমাদের সমস্ত অর্ডার শুনতে হবে, কই তখন তো হাসনাত আব্দুল্লাহর এই ডায়লগ শুনি নেই যে কেন জামাতের শাহজাহান চৌধুরী এসব কথা বললেন, নাকি তলে তলে আগেই ফিক্স আপ করা ছিল যে ভবিষ্যতে এনসিপি জামাতের সঙ্গে যাবে, ফলে জামাতের কোন নেতা বা বড় নেতা, দায়িত্বশীল নেতার কথায় কান দেওয়া যাবে না। যাক, আমি এর আগে একটা আলোচনা আপনাকে বলেছি যে এনসিপি প্রার্থীরা আমরা দেখছি যে জাতীয় পার্টি, বিএনপি এসব প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ে তারা বেশ চিন্তিত, দুঃখিত, মনোনয়ন বাতিল নিয়ে চিন্তিত। দেখেন, সীমানা বাতিল নিয়ে রুমিন ফারহানার সাথে লেগেছিল ইলেকশন কমিশনে। এরপরে সারা দেশে আমরা দেখলাম যে শামীম হায়দার পাটোয়ারি, বেস্টার ইসলাম মাহমুদ, ইভেন রংপুরে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে বিএনপি প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে কমপ্লেন নিয়ে মাঠে নেমে পড়েছে, প্রশাসনকে তিনি শক্ত কমপ্লেন করেছেন। কমপ্লেনের ধারা কি? তারা ফেসিবাদের দোষর। মানে তারা কি ইলেকশন করতে এখনই ঘাবড়ে যাচ্ছে, ভয় পাচ্ছে যে আমরা ইলেকশন যদি করি জাতীয় পার্টি বা বিএনপির কাছে আমাদের ঠাঁই হবে কিনা। আজকে এই এনসিপি 1.5 বছরে কি তাদের অর্জন আছে, এটা আমি একটু আমাকে একটু কাইন্ডলি আপনারা কমেন্টে বুঝিয়ে বলবেন যে অর্জনের ভিত্তিতে এই এনসিপি 1.5 বছরের অর্জন আমি বলছি, মানে শেখ হাসিনা পরবর্তী অর্জন, সেই রকম অর্জনের ভিত্তিতে একটু জানতে চাই যে এই অর্জনটার কারণে এই ছেলেদেরকে আমাদেরকে ভোট দিতে হবে, নাকি এই কোথাও ভর করা ছাড়া ভোট করলে তারা একেবারেই ঝরে পড়বে, এটাই হচ্ছে তার লক্ষণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।